আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। শান্তি আলোচনা বাতিল করে হামলা শুরু করল ট্রাম্প। ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় নিউ ইয়র্ক আদালতের। যুক্তরাজ্যে নিয়মিত বড় ধরনের সাইবার হামলা চালায় ইরান ও চীন। ফকল্যান্ডের মালিকানা নিয়ে বিরোধ আর্জেন্টিনা যুক্তরাজ্যের। ইরানি তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শান্তি আলোচনা বাতিল করে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ হামলার সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিরতার জন্ম দিয়েছে। অনেকদিন ধরেই পর্দার আড়ালে যে শান্তি প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছিল তা এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল এই একটি ঘোষণায়। এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি একটি স্পষ্ট বার্তা। একটি বার্তা যে বর্তমান প্রশাসন আর আলোচনার টেবিলের সময় নষ্ট করতে আগ্রহী নয়, বরং তারা বিশ্বাস করে শক্তির প্রদর্শনই সমস্যার দ্রুত সমাধান আনতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইতিহাস কি আমাদের এই শিক্ষা দেয়? যখন এই হামলার খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল, তখন আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। বিভিন্ন দেশ, বিভিন্ন কূটনীতিক, এমনকি সাধারণ মানুষও এখন একটাই প্রশ্ন তুলছে: আলোচনার দরজা কি তবে চিরতরে বন্ধ হয়ে গেল? অনেক বিশ্লেষক মনে করছেন এই পদক্ষেপের পেছনে মূলত কাজ করছে সামরিক আধিপত্য বজায় রাখার জেদ এবং প্রতিপক্ষকে পুরোপুরি কোণঠাসা করার কৌশল। কিন্তু এমন কৌশল কতটা কার্যকর? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, দেখতে পাই শুধু শক্তির জোরে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। ভিয়েতনাম ওয়ার হোক বা ইরাক ওয়ার, প্রতিটি ক্ষেত্রেই সামরিক অভিযান দীর্ঘমেয়াদে আরও জটিলতা তৈরি করেছে। এই হামলার ফলে সংশ্লিষ্ট অঞ্চলে মানবিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। যারা সাধারণ মানুষ, যারা প্রতিদিন শুধু নিরাপদে বেঁচে থাকার স্বপ্নে দেখে, তাদের জীবন এখন আরও অনিশ্চিত হয়ে উঠছে। ভাবুন, একজন মা তার সন্তানের জন্য নিরাপদ ভবিষ্যৎ চেয়েছিল, একজন তরুণ তার ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছিল, একজন বৃদ্ধ শান্তিপূর্ণ বার্ধক্য কাটাতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ করে যুদ্ধের ভয়াবহতা তাদের সব স্বপ্নকে গ্রাস করে নিচ্ছে। এই যে হঠাৎ করে সিদ্ধান্ত বদলে যুদ্ধের পথে হাঁটা, এটি কেবল একটি নির্দিষ্ট দেশের জন্য নয়। লাতিন আমেরিকার রাজনীতিতে এক নাটকীয় মোড় লক্ষ্য করা গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে রায় দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। এই ঘটনাটি শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি বিশ্ব রাজনীতিতে একটি বড় বার্তা। একটি বার্তা যা বলে যে আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়েও বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে। অনেকদিন ধরেই ইউনাইটেড স্টেটস ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করে আসছিল। নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা, সব মিলিয়ে একটি কঠিন পরিস্থিতির মধ্যে ছিল ভেনেজুয়েলা। কিন্তু নিউ ইয়র্ক আদালতের এই রায় সেই চাপের বিরুদ্ধে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। প্রশ্ন হচ্ছে, এই রায়ের গুরুত্ব কোথায়? প্রথমত, এটি প্রমাণ করে যে শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক অবস্থান সবসময় বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে না। দ্বিতীয়ত, এটি দেখায় যে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে তথ্য ও প্রমাণের মূল্য এখনও অটুট। মাদুরো সরকার এই রায়কে তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি হিসেবে দেখছে। তাদের মতে এটি শুধু একটি আইনি জয় নয়, বরং একটি রাজনৈতিক স্বীকৃতি, যা তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে হোয়াইট হাউস এই রায়কে সহজভাবে নেবে এমনটা মনে করার কোনো কারণ নেই, বরং অনেকেই আশঙ্কা করছেন এর প্রতিক্রিয়ায় নতুন করে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ বাড়তে পারে। তাহলে এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এই রায়ের ফলে কি ভেনেজুয়েলার ওপর থাকা পশ্চিমা দেশগুলোর কঠোর অবরোধ কিছুটা শিথিল হতে পারে, নাকি এর ফলে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠবে? বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ইউনাইটেড স্টেটসের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। যদিও এটি তাদের সরকারের নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। একটি বিষয় এখানে বিশেষভাবে লক্ষণীয়: রাজনীতি আর বিচার সবসময় এক পথে চলে না। কখনো কখনো বিচার ব্যবস্থা এমন সিদ্ধান্ত নেয় যা রাজনৈতিক শক্তির জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। এই রায়ের মাধ্যমে নিকোলাস মাদুরো এখন আন্তর্জাতিক পর্যায়ে আরও সাইবার জগতের এক ভয়াবহ বাস্তবতা সামনে এনেছে ইউনাইটেড কিংডম। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী ইরান এবং চীন নিয়মিতভাবে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। এই ডিজিটাল যুদ্ধ এখন আর কেবল কম্পিউটার স্ক্রিনে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এমন এক যুদ্ধ যেখানে বন্দুকের শব্দ নেই,
কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে ভয়াবহ। ভাবুন তো, একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা হঠাৎ করে অচল হয়ে গেল, হাসপাতালের ডেটাবেস হ্যাক হয়ে চিকিৎসা ব্যবস্থা থেমে গেল, কিংবা সরকারি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গেল বিশ্বজুড়ে। এই সব কিছুই এখন আর কল্পনা নয়, বরং বাস্তব সম্ভাবনা। ইউনাইটেড কিংডমের অভিযোগ অনুযায়ী তাদের বিদ্যুৎ কেন্দ্র, স্বাস্থ্যসেবা খাত এবং সরকারি ডেটাবেসকে লক্ষ্য করে এই হামলাগুলো পরিচালিত হচ্ছে। হ্যাকাররা অত্যন্ত দক্ষতার সঙ্গে সিস্টেমের ভেতরে প্রবেশ করছে, তথ্য চুরি করছে, এমনকি পুরো সিস্টেম অচল করে দেওয়ার চেষ্টাও করছে। প্রশ্ন হচ্ছে, এত উন্নত প্রযুক্তির যুগে এমন আক্রমণ কিভাবে সম্ভব? এর উত্তর লুকিয়ে আছে প্রযুক্তির দ্রুত বিকাশে। আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং উন্নত কোডিং দক্ষতা সাইবার আক্রমণকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। যখন চীনের প্রযুক্তিগত সক্ষমতা এবং ইরানের রাজনৈতিক উদ্দেশ্য একত্রিত হয়, তখন সেটি যে কোনো উন্নত দেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায় বলে মনে করছে অনেক বিশ্লেষক। তবে এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই অভিযোগগুলো চীনা এবং ইরান উভয়ই অস্বীকার করে আসছে। তারা বলছে এটি পশ্চিমা দেশগুলোর অপপ্রচার এবং রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল। তাহলে সত্য কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সহজ নয়, কারণ সাইবার জগতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে আক্রমণকারীকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। একটি হ্যাক কোথা থেকে পরিচালিত হচ্ছে, কে করছে, এসব বিষয় অনেক সময়ই ধোঁয়াশার মধ্যে থাকে, আর সেই সুযোগটিই কাজে লাগায় সাইবার অপরাধীরা। ইউনাইটেড কিংডম এখন তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক করার পরিকল্পনা করছে। নতুন প্রযুক্তি, শক্তিশালী ফায়ারওয়াল এবং দক্ষ সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে তারা এই হুমকি মোকাবেলা করতে চায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রযুক্তির এই দৌড়ে কি আক্রমণকারীরা সবসময় এক ধাপ এগিয়ে থাকছে না? আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে একটি শক্তিশালী ম্যালওয়্যার বা ভাইরাস পুরো একটি দেশকে পঙ্গু করে দিতে পারে। একটি ভুল ক্লিক, একটি দুর্বল পাসওয়ার্ড, এগুলোই হতে পারে বড় বিপদের কারণ। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হল সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ। আমাদের ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত ছবি, পরিচয়পত্র সবকিছুই এখন ডিজিটাল। আর যদি এই তথ্যগুলো সুরক্ষিত না থাকে, তাহলে এর পরিণতি হতে পারে ভয়াবহ। আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দ্বীপপুঞ্জ, ফকল্যান্ড আইল্যান্ডস। এই দ্বীপকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক, আর্জেন্টিনা এবং ইউনাইটেড কিংডম। এই বিরোধ নতুন নয়, এর শিকড় অনেক গভীরে, ইতিহাসের পাতায়। ১৯৮২ সালে এই দ্বীপের মালিকানা নিয়ে ঘটে যায় এক রক্তক্ষয়ী সংঘর্ষ, ফকল্যান্ডস ওয়ার। সেই যুদ্ধে বহু প্রাণহানি ঘটে এবং শেষ পর্যন্ত দ্বীপটির নিয়ন্ত্রণ থাকে ইউনাইটেড কিংডমের হাতেই। কিন্তু প্রশ্ন হল, তারপর কি সব শেষ হয়ে গেছে? না, বরং সময়ের সাথে সাথে এই বিরোধ চাপা পড়লেও কখনোই পুরোপুরি মুছে যায়নি। আর্জেন্টিনা এখনও মনে করে ফকল্যান্ড আইল্যান্ডস তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, যা তাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ইউনাইটেড কিংডমের দাবি, দ্বীপের বাসিন্দারা ব্রিটিশ শাসনের অধীনেই থাকতে চায় এবং তাদের ইচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুই অবস্থানের মধ্যে তৈরি হয়েছে এক জটিল দ্বন্দ্ব, যার সহজ সমাধান এখনও পাওয়া যায়নি। সম্প্রতি আর্জেন্টিনার পক্ষ থেকে দেওয়া কড়া বক্তব্য এবং ইউনাইটেড কিংডমের প্রতিরক্ষা জোরদারের ঘোষণা পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। কেন এই দ্বীপ এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এর ভৌগোলিক অবস্থান। দক্ষিণ আটলান্টিক অঞ্চলে এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি। দ্বিতীয়ত, এখানে রয়েছে সম্ভাব্য তেল ও গ্যাস সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, যা ভবিষ্যতে অর্থনৈতিকভাবে অত্যন্ত মূল্যবান হতে পারে। এই কারণেই দুই দেশই কোনোভাবেই তাদের অবস্থান থেকে সরে আসতে রাজি নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই বিরোধের শেষ কোথায়? আন্তর্জাতিক আদালতের মাধ্যমে কি এই সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব? তাত্ত্বিকভাবে হ্যাঁ, আন্তর্জাতিক আইন এবং কূটনীতির মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান হয়েছে অতীতে। কিন্তু বাস্তবে যখন জাতীয় স্বার্থ, আবেগ এবং রাজনৈতিক অবস্থান জড়িয়ে পড়ে, তখন সমাধান খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায়। আর্জেন্টিনার জন্য এটি শুধু একটি ভূখণ্ডের প্রশ্ন নয়, এটি তাদের জাতীয় গৌরবের বিষয়। অন্যদিকে ইউনাইটেড কিংডমের জন্য এটি তাদের আন্তর্জাতিক অবস্থান এবং কৌশলগত নিয়ন্ত্রণের প্রশ্ন। এই বিরোধের প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। দক্ষিণ আমেরিকার অনেক দেশ আর্জেন্টিনার পাশে দাঁড়ালেও ইউরোপীয় দেশগুলো বেশিরভাগই ইউনাইটেড কিংডমের অবস্থানকে সমর্থন করছে। ইরানের ওপর চাপ বাড়াতে আবারও কঠোর পদক্ষেপ নিয়েছে ইউনাইটেড স্টেটস। ইরানি তেল কেনার অভিযোগে চায়নার বেশ কয়েকটি রিফাইনারি বা তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই ক্রয়ের মাধ্যমে ইরানের অর্থনীতি সচল রাখা হচ্ছে, আর সেটি মূল সমস্যা।
কারণ যুক্তরাষ্ট্র চায় ইরানের আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে যাক, যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিষেধাজ্ঞা কি সত্যিই কোনো দেশের নীতিকে বদলাতে পারে? ইতিহাস বলছে বিষয়টি এতটা সহজ নয়। ইরান বহু বছর ধরেই বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে, কিন্তু তবুও তারা তাদের কৌশল বদলায়নি পুরোপুরি, বরং নতুন নতুন অংশীদার খুঁজে নিয়েছে, যাদের মধ্যে অন্যতম চায়না। চীন ইতোমধ্যেই এই নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেছে। তাদের বক্তব্য পরিষ্কার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা যে কোনো দেশের সাথে বাণিজ্য চালিয়ে যাবে, অর্থাৎ তারা এই চাপকে সহজে মেনে নেওয়ার পক্ষে নয়। এখন বিষয়টি আর শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি বড় অর্থনৈতিক সংঘাতে। একদিকে ইউনাইটেড স্টেটস, যারা বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী; অন্যদিকে চায়না, যারা দ্রুত উঠে আসছে একটি শক্তিশালী অর্থনৈতিক পরাশক্তি হিসেবে। এই দুই শক্তির সংঘর্ষে ইরান যেন একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু এই সংঘর্ষের প্রভাব কোথায় গিয়ে পড়বে? বিশ্ববাজারে। এই ধরনের নিষেধাজ্ঞা তেলের সরবরাহে প্রভাব ফেলতে পারে, ফলে তেলের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়। আর তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে প্রায় সব খাতেই: পরিবহন, খাদ্য, শিল্প উৎপাদন, সবকিছুতেই। অর্থাৎ এই ভূরাজনৈতিক লড়াইয়ের প্রভাব সরাসরি গিয়ে পড়ে সাধারণ মানুষের জীবনে। আপনি হয়তো 1000 মাইল দূরে বসে আছেন, কিন্তু জ্বালানির দাম বাড়লে আপনার দৈনন্দিন খরচও বেড়ে যাবে। এটাই বাস্তবতা। এখন প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা কি সত্যিই কার্যকর হবে? কিছু বিশ্লেষক মনে করেন এটি ইরানের উপর চাপ সৃষ্টি করবে ঠিকই, কিন্তু পুরোপুরি থামাতে পারবে না। বরং এর ফলে ইরান আরও ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে চায়না এবং রাশিয়ার সাথে। এতে করে একটি নতুন জোট তৈরি হতে পারে, যা ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব